ন্যাড়া ছাদের গপ্পতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রয়েছে স্যার আর্থার কনন ডয়েলের লেখা বন্ধ ঘরের রহস্য। মুখ্য ভূমিকায় গল্পের কথক ফেলিক্স, মিস্টার স্ট্যানিসলিস এবং মিস্টার পার্সিভেল। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি সৌম্য। শুরু হচ্ছে আজকের গল্প, স্যার আর্থার কনন ডয়েলের লেখা বন্ধ ঘরের রহস্য। ওকালতি আমার পেশা, কিন্তু অ্যাথলেটিক্স আমার নেশা। 10টা 5টা চার দেওয়ালের মধ্যে ব্যস্ত থাকবার পর শারীরিক কসরত করবার সময় পাই কেবল সন্ধ্যাবেলায়। অফিস পাড়ার বদ্ধ পরিবেশ থেকে বেরিয়ে যখন হ্যামস্টেড বা হাইগেটের দিকে একটু উঁচু জায়গায় রাতের দিকে হাঁটতে যাই, তখন মুক্ত হাওয়া সেবনে শরীর এবং মন দুই তাজা হয়ে ওঠে। এইরকমই এক সন্ধ্যাবেলা নিরুদ্দেশ ভ্রমণে আমার সঙ্গে ফেলিক্স স্ট্যানিফোর্ডের প্রথম আলাপ হয়। আর এই আলাপ থেকেই আমার জীবনের সবচেয়ে রহস্যময় অভিজ্ঞতার আস্বাদ পাই। মাসটা ছিল এপ্রিল বা মে, সাল 1894। সেদিন হাঁটতে হাঁটতে চলে গিয়েছি লন্ডনের প্রায় উত্তর সীমানায়। রাস্তার দুদিকে গাছের সারি আর বাংলো বাড়ি। বসন্তকালের মনোরম সন্ধ্যা, আকাশ পরিষ্কার, চাঁদের আলোয় সব কিছুই সুন্দর লাগছিল। আমি তখন বহু মাইল হেঁটে ধীরে সুস্থে চারিদিক দেখতে দেখতে ফেরা শুরু করেছি। এক মনে হাঁটছি, হঠাৎ একটা বাড়ির দিকে আমার নজর গেল। বাড়িটা বেশ বড়, রাস্তা থেকে একটু পিছিয়ে, সামনে বেশ কিছুটা ফাঁকা জমি। এমনিতে বাড়িটা আধুনিক ঢঙে বানানো, কিন্তু আশেপাশে বাড়ির তুলনাতে বেশ জৌলুসহীন। রাস্তার ধারের বাড়িগুলি সবই এক লাইনে দাঁড়িয়ে। শুধু এই বাড়িটার সামনের জায়গাটুকু খালি থাকায় বাড়িটাকে একটু বেখাপ্পাই লাগছিল। নিশ্চয়ই কোনো বড়লোক ব্যবসায়ীর বাগান বাড়ি ছিল এটা। শহর হয়তো তখনও এত দূরে এসে পৌঁছয়নি। ধীরে ধীরে লন্ডন শহরের লাল ইটের বাড়ির অক্টোপাস এই অঞ্চলটুকুকেও গ্রাস করেছে। আরও কিছুদিনে হয়তো সেই অক্টোপাস বাড়িটার সামনের ফাঁকা জমিটুকুও হজম করে নেবে, আর এখানে মাথা তুলবে বছরে 80 পাউন্ড ভাড়ার 1 ডজন ছোট ছোট বাড়ি। আমি যখন এই সমস্ত ভাবছি, হঠাৎই তখন একটি ঘটনা আমার মনকে অন্যদিকে ঘোরালো। ঘোড়ায় টানা 4 চাকার একটা নড়বড়ে গাড়ি ক্যাঁচ কোঁচ আওয়াজ করতে করতে দ্রুত বেগে ছুটে আসছিল, আর উল্টো দিকে দেখা যাচ্ছিল একটা সাইকেলের মলিন আলো। চাঁদের আলোয় ভেসে যাওয়া এই লম্বা রাস্তায় মাত্র 2টি বাহনই চলমান অবস্থায় ছিল, কিন্তু তবুও যেমন আটলান্টিকে অনেক সময় 2টো জাহাজে ধাক্কা লাগে, ঠিক তেমনই আশ্চর্য নিপুণতায় গাড়িটার সঙ্গে সাইকেলের লাগলো ধাক্কা। দোষটা সাইকেল আরোহীরই। গাড়ির সামনে দিয়েই সে রাস্তা পার হতে গিয়েছিল, কিন্তু হিসেবে ভুল করে ঘোড়ার ধাক্কায় ছিটকে পড়ল রাস্তার উপর। উঠে দাঁড়িয়ে দাঁত খিচিয়ে সে তেড়ে গেল গাড়োয়ানের দিকে, তবে গাড়োয়ানও তাকে বেশ 2-4 কথা শুনিয়ে দিল। এই কথা কাটাকাটির ফাঁকে সাইকেল আরোহীর ঘোড়ার গাড়ির নাম্বারটা টুকে নিতে ভুলে গেল, আর সেটা বুঝতে পেরে এই গাড়োয়ান জোরে গাড়ি হাঁকিয়ে পিঠ টান দিল। সাইকেল আরোহী পড়ে থাকা সাইকেলটা তুলতে গিয়ে হঠাৎই বসে পড়ল, আর যন্ত্রণায় অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠল। আমি ছুটে গিয়ে ওর কাছে বসে জিজ্ঞাসা করলাম, খুব লেগেছে? মনে হচ্ছে গোড়ালিটা মুচকে গেছে, খুব ব্যথা করছে। আপনার হাতটা একটু বাড়ান না,
ধরে দাঁড়াবার একটু চেষ্টা করি। সাইকেলের ম্লান আলোয় ওকে দাঁড় করাতে গিয়ে দেখলাম ভদ্র ঘরের ছেলে। বয়স বেশি নয়, ছোট কালো একটা গোঁফ আছে, চোখ দুটি বড় বাদামি রঙের, ভাঙা চোয়াল আর একটু নার্ভাস দেখতে। স্বাস্থ্য বিশেষ ভালো নয়, হয় পরিশ্রম নয় দুশ্চিন্তার ছাপ পড়েছে ওর ফ্যাকাশে মুখে। আমি ওর হাত ধরে টানতেই ও উঠে দাঁড়ালো, কিন্তু সঙ্গে সঙ্গে একটা পা মাটি থেকে তুলে নিল। ওই পাটাই নাড়াতে গেলে ও যন্ত্রণার আওয়াজ করছিল। ও বলল, ওহ, পাটা মাটিতে ফেলতেই পারছি না। তুমি বয়সে অনেক ছোট, তোমাকে আর আপনি বলছি না। কোথায় থাকো? এই তো, এই বাড়িতেই। এই বলে মাথা নেড়ে ওই বড় অন্ধকার বাড়িটার দিকে সে দেখালো। রাস্তাটা পার হয়ে বাড়ির গেটে ঢোকার সময় হতভাগা ঘোড়ার গাড়িটা ধাক্কা মারল। বলছি, আমায় একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন? সহজেই তা করা গেল। প্রথমে ও সাইকেলটাকে গেটের ভেতরে রাখলাম, আর তারপর ওকে ধরে কম্পাউন্ডের ড্রাইভ দিয়ে ঢুকে হলঘরের দরজার সামনে পৌঁছালাম। কোথাও এতটুকু আলো নেই, পুরোটাই অন্ধকার। নৈঃশব্দের জন্য মনে হচ্ছিল এই বাড়িতে যেন কেউ কোনোদিন থাকেনি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। এই বলে দরজার তলায় চাবি লাগানোর চেষ্টা করলো। আমি বললাম, দাঁড়াও, তোমাকে আমি ঠিক মতন ঘরের ভেতরে পৌঁছে দিই। ও মৃদু আপত্তি জানালেও এটা বুঝতে পারলো যে আমাকে ছাড়া ওর চলবে না। দরজাটা খুলতেই ঘুটঘুটে অন্ধকারে ঢাকা হলঘর। ও একদিকে হেলে গিয়ে এগিয়ে গেল, আমার হাত ওর বাহুতে। অন্ধকারে চোখ সইয়ে নিতে নিতে ও বলল, এই যে ডান দিকের এই দরজাটা। আমি দরজাটা খুললাম, আর তক্ষুনি ও কোনো রকম একটা দেশলাই জ্বালল। টেবিলের ওপর একটা বাতি ছিল, দুজনে মিলে সেটাকে জ্বালালাম। এখন আমি একদম ঠিক আছি, আপনি যেতে পারেন। শুভরাত্রি। এই বলে ও একটা চেয়ারে গিয়ে বসলো এবং প্রায় সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে গেল। আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। ছেলেটিকে এইভাবে ছেড়ে যাই বা কেমন করে? ওকে দেখে মনে হচ্ছিল যে ও হয়তো মারাই গেছে। কিন্তু একটু পরেই ওর ঠোঁটটা যখন কেঁপে উঠল, বুকের একটু ওঠানামা দেখা গেল। কিন্তু ওর আধ বোঝা চোখ দুটি একেবারে সাদা এবং ওর শরীর ফ্যাকাশে লাগছিল। আমার একার পক্ষে এই পরিস্থিতি সামাল দেওয়া কঠিন, তাই ঘণ্টা বাজানোর দড়িটায় একটা টান দিলাম, আর বহু দূরে ঘণ্টা বাজার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কেউ এলো না। আস্তে আস্তে ঘণ্টার আওয়াজ স্তব্ধ হয়ে গেল, অথচ কোনো মানুষের কথা বা পায়ের শব্দ শুনলাম না। একটু অপেক্ষা করে আমি আবার ঘণ্টা বাজালাম, কিন্তু ফলের কোনো হেরফের হলো না। নিশ্চয়ই কাছাকাছি কেউ আছে। এই ছেলেটি নিশ্চয়ই এত বড় বাড়িতে একা থাকে না। বাড়ির লোকদের ওর অবস্থা জানানোটা দরকার। তারা যদি ঘণ্টার আওয়াজে সাড়া না দেয়, তাহলে আমাকেই তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি বাতিটা হাতে নিয়ে তাড়াতাড়ি ঘরের বাইরে গেলাম। যা দেখলাম তা বিস্ময়কর। পুরো হলঘরটা খালি, সিঁড়িগুলো কার্পেটহীন এবং ধুলোতে ঢাকা। দেখলাম 3টে দরজা, 3টে বড় বড় ঘরে যাওয়ার দরজা। 3টে ঘরেই কার্পেট বা পর্দা নেই। ওপরে মাকড়সার জাল ও দেওয়ালে শ্যাঁতলা পড়া দাগ। নিস্তব্ধ শূন্য ঘরগুলোতে আমার পায়ের আওয়াজের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিলাম। তারপর ভেতরের প্যাসেজ দিয়ে রান্নাঘরের দিকে এগোলাম। ওখানে অন্তত কাউকে পাওয়া যাবে, হয়তো আশেপাশের কোনো ঘরে কেয়ারটেকারকে দেখতে পাবো। কিন্তু কই? কোথাও তো কেউ নেই, সব খালি। হতাশ হয়ে আরেকটি দালান ধরে এগোলাম, কিন্তু সেখানে এক অন্য বিস্ময় অপেক্ষা করছিল। দালানটা শেষ হয়েছে একটা বড় বাদামি রঙের দরজার সামনে, আর দরজার চাবির ফুটোর ওপরে প্রায় 5 শিলিং মুদ্রার মাপের একটা লাল মোমের সিল লাগানো।
সিলটা নিশ্চয়ই বহুকাল আগের, কারণ সেটা বিবর্ণ হয়ে গিয়েছে, তার উপরে ধুলোর পলেস্তেরা। দরজার দিকে তাকিয়ে ভাবছি ঘরের ভেতরে কি থাকতে পারে। এমন সময় শুনলাম যে কেউ যেন ডাকছে। শুনছেন? শুনছেন? আপনি শুনতে পাচ্ছেন? দৌড়ে গিয়ে দেখি যে ছেলেটি চেয়ারে বসে আছে। ঘরে আলো না থাকাতে ও বেশ অবাক হয়ে গেছে। ও জিজ্ঞাসা করল, আপনি আপনি ঘরের বাতিটা নিয়ে কেন চলে গিয়েছিলেন? আমি লোকজন খুঁজছিলাম তোমার সাহায্যের জন্য। আমি এই বাড়িতে একা থাকি। কিন্তু তোমার শরীর বেশি খারাপ হলে তো মুশকিল হয়ে যাবে। আরে না না, হঠাৎ কেমন যেন জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। আসলে আমার মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে আমি দুর্বল হার্ট পেয়েছি। ব্যথা পেলে বা আবেগবশত এরকম হয়। মনে হয় মায়ের মতোই এতেই আমার মৃত্যু হবে। আচ্ছা, আপনি কি ডাক্তার? না না, আমি ডাক্তার নই, আমি উকিল। আমার নাম ফ্র্যাঙ্ক অল্ডার। আমি ফিলিক্স স্ট্যানিফোর্ড। ভালোই হলো আপনার সঙ্গে আলাপ হয়। আমার বন্ধু মিস্টার পার্সিভাল বলেছিলেন যে আমাদের শিগগিরই একজন উকিল লাগবে। আচ্ছা, বাহ, বেশ তো। সেটা অবশ্য মিস্টার পার্সিভালের ওপরই নির্ভর করছে। আচ্ছা, আপনি বাতি হাতে বাড়ির পুরো একতলাটা ঘুরে এলেন? হ্যাঁ। পুরোটা? ও বেশ জোর দিয়ে জিজ্ঞাসা করলো আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আমার দিকে। তাই তো মনে হলো, আশা করেছিলাম যে কাউকে না কাউকে দেখতে পাবই। সব কটা ঘরে ঢুকেছিলেন? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার প্রশ্ন করল সে। যে কটাতে ঢুকতে পেরেছিলাম ঢুকেছি। ও, তাহলে তো আপনি দেখেই ফেলেছেন। এই বলে ও কাঁধটা ঝাঁকাল। ভাবটা এমনই যে যা হওয়ার তা তো হয়েই গেছে। আমি বললাম, কি দেখে ফেলেছি? ওই যে ওই সিল করা দরজাটা। ও হ্যাঁ, দেখেছি তো। ভেতরে কি আছে জানতে ইচ্ছা করেনি আপনার? ব্যাপারটা একটু অদ্ভুত লেগেছিল। আচ্ছা, মনে করুন আপনি এই বাড়িতে বছরের পর বছর কাটিয়ে যাচ্ছেন আর ভাবছেন যে ওই দরজাটার ওপারে কি আছে, অথচ ঢুকে দেখছেন না। পারবেন এমন করে থাকতে? কি বলতে চাইছো তুমি? মানে তুমি জানোই না যে ওই ঘরের ভেতরে কি আছে? আপনি যতটা জানেন আমিও ঠিক ততটাই জানি। তাহলে দরজা খুলে দেখছো না কেন? ও বলল, উপায় নেই। ওর কথাবার্তায় একটা বিব্রত ভাব ছিল। হয়তো কোনো স্পর্শকাতর জায়গায় অজান্তে আমি ঘা দিয়ে ফেলেছি। এমনিতে আমার সাধারণ শোকের মতন অহেতুক কৌতূহল কম, কিন্তু এখানের যা ব্যাপার তাতে আমার কৌতূহল তীব্র হয়ে উঠেছে। যাই হোক, এ বাড়িতে আর বেশিক্ষণ থাকবার কোনো অজুহাত আপাতত নেই, কেননা ছেলেটি প্রায় সুস্থ হয়ে উঠেছে। তাই আমিও উঠেই পড়লাম। ও জিজ্ঞাসা করল, আপনার কি তাড়া আছে? না, আমার এখন তেমন কোনো কাজ নেই। বেশ তো, তাহলে খানিকক্ষণ থাকুন না আমার সঙ্গে। আসলে একেবারে একা থাকি, কাজকর্ম কিছু নেই। আর লন্ডনে হয়তো এমন কোনো লোকও পাবেন না যে আমার মতন জীবন কাটায়। আর কারোর সঙ্গে কথাবার্তা বলারও সুযোগও পাই না, তাই আর কি। আমি ছোট ঘরটির চারিদিক দেখলাম। সাজানো গোছানো বিশেষ নয়, একটা সোফা কাম বেড একদিকে রাখা। আমার মাথায় ঘুরছে এই বিশাল শূন্য বাড়িটা, আর বিশেষত ওই সিল লাগানো রহস্যময় দরজাটা। প্রায় অপ্রাকৃত একটা পরিবেশ। ইচ্ছা করছিল আরও একটু খোঁজ খবর নিই, হয়তো আর খানিকক্ষণ থাকলেই জানতে পারবো আরও কিছু। ওকে বললাম যে আমার কিছুক্ষণ থাকতে ভালোই লাগবে। ও বলল, বেশ, দেখুন ওই সাইড টেবিলে ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। আমি তো হাঁটতে পারছি না, সুতরাং হেল্প ইয়োর সেলফ। আর ওই ট্রেতে চুরুট রাখা আছে। আমিও একটু খেতাম,
আপনি একটু নিয়ে আসবেন আমার জন্য? এবার বলুন, আপনি তো উকিল মিস্টার অল্টার, হ্যাঁ। আর আমি কিছুই নই। পৃথিবীর সবচেয়ে অসহায় জীব আমি, লাখপতির সন্তান। বিশাল সম্পদ আমার অধিকারে আসবে এই আশায় বড় হয়েছি, আর দেখুন দেখুন আজ আমি কি, সম্পূর্ণ বেকার। ভাগ্যের কি পরিহাস না? হ্যাঁ, আমি এই বিশাল বাড়ির মালিক, যে বাড়ি ঠিক মতন রাখার সামর্থ্য আমার নেই, অথচ ছোট এক চিলতে জমির গাধার বদলে ঘোড়া দিয়ে চাষ করানোর মতন হয়তো একটা কুড়ে ঘরেই আমার পক্ষে যথেষ্ট। তাহলে এত বড় বাড়িটা বিক্রি করে দিচ্ছ না কেন? সম্ভব নয়। তাহলে ভাড়ায় দিয়ে দাও। তারও উপায় নেই। আমার অবাক ভাব দেখে ও হাসল, বলল, দাঁড়ান, আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি। অবশ্য যদি আপনার শুনতে ভালো লাগে তো। না না, তুমি বলো। আসলে আপনি আজ আমার যে উপকারটা করলেন, তার সামান্য প্রতিদান হিসাবে অন্তত আপনার কৌতূহলটুকু তো মেটাতে পারি। আপনি হয়তো আমার বাবার নাম শুনে থাকবেন, বিখ্যাত ব্যাংকার স্ট্যানিসলেস স্যানিফোর্ড। ব্যাংকার স্ট্যানিফোর্ডের নাম সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল। বছর 7 আগে হঠাৎ করে তার দেশ ছেড়ে চলে যাওয়া নিয়ে অনেক কেচ্ছা কেলেঙ্কারি রটেছিল। বুঝতে পারছি আমার বাবার কথা আপনার মনে পড়েছে। হ্যাঁ, আসলে বাবা তার বেশ কিছু বন্ধুর টাকা ফাটকায় লাগিয়েছিলেন। সেই টাকা ডুবে যাওয়ায় বন্ধুদের এড়াতে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। খুব নরম স্বভাবের সংবেদনশীল মানুষ ছিলেন বাবা। বন্ধুদের প্রতি দায়বদ্ধতার জন্য তিনি ভীষণ বিচলিত হয়েছিলেন। আইনত তিনি কোনো অপরাধ করেননি, কিন্তু পুরো ব্যাপারটায় তিনি এতটাই মর্মাহত হয়েছিলেন যে নিজের পরিবারের লোকদেরও মুখ দেখাতে চাননি। পরে তিনি বিদেশ বিভূঁইয়ে মারা যান, আর কোথায় মারা যান তাও আমরা জানি না। তোমার বাবা মারা গেছেন? আর আমার কাছে বাবার মৃত্যুর কোনো প্রমাণও নেই, কিন্তু ফাটকায় লগ্নি করা সেই টাকা আবার উদ্ধার হয়েছে। বেঁচে থাকলে উনি নিশ্চয়ই সসম্মানে ফিরে আসতেন, কিন্তু মনে হয় গত 2 বছরের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে। গত 2 বছরের মধ্যে কেন? কেননা 2 বছর আগেও তার চিঠি পেয়েছি। ও, চিঠিতে উনি ওনার ঠিকানা জানাননি? দেখুন, চিঠিটা এসেছিল প্যারিস থেকে, কিন্তু কোনো ঠিকানা ছিল না। ওই সময় আমার মাও মারা যান, তখনই বাবার চিঠিটা এসেছিল। আমাকে কিছু উপদেশ আর কিছু নির্দেশ দিয়েছিলেন। তারপর থেকে তার আর কোনো খবর নেই। তার আগে কখনো বাবার খবর পেয়েছিলে? হ্যাঁ, এবং ওই সিল লাগানো দরজাটার রহস্য শুরু তখনই। এখানেই আমার বাবার চিঠিগুলো রাখা আছে। মিস্টার পার্সিভেল ছাড়া একমাত্র আপনি সেই ব্যক্তি যিনি চিঠিগুলো দেখছেন। কিছু মনে করো না, মিস্টার পার্সিভেল কে? উনি ছিলেন বাবার একান্ত সচিব, এবং প্রথমে মায়ের ও পরে আমার বন্ধু এবং উপদেষ্টা। মিস্টার পার্সিভেল না থাকলে আমাদের যে কি হতো তা আমি ভাবতেও পারি না। উনি ছাড়া বাবার চিঠিগুলো আর কেউ দেখেনি। এই দেখুন প্রথম চিঠি। হ্যাঁ, 7 বছর আগে লেখা, দেশ ছাড়ার দিন। নিন, নিজেই পড়ে নিন। চিঠিটা ফেলিক্সের মাকে লেখা। তোমাকে আমার ব্যবসার ব্যাপারে কখনো কিছু বলিনি,
কেননা ডক্টর উইলিয়াম আমায় বলেছিলেন তোমার হার্ট খুব দুর্বল, কোনো রকম উত্তেজনা তোমার পক্ষে বিশেষ ক্ষতিকারক হবে। কিন্তু এখন পরিস্থিতি এমন যে তোমাকে বলতে বাধ্য হচ্ছি, আমার ব্যবসার অবস্থা খুব খারাপ। এই কারণেই আমি কিছুদিনের জন্য তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। তবে অবশ্যই যত শীঘ্র সম্ভব চলে আসব। আমাদের এই বিচ্ছেদ অতি অল্প সময়ের জন্য, সুতরাং এ নিয়ে ভেবে তুমি শরীর খারাপ করো না। আমার একটা বিশেষ অনুরোধ আছে, চেষ্টা করো কোনো মতেই যেন এই অনুরোধ পালনে কোনো অন্যথা না হয়। লনে যাওয়ার প্যাসেজে আমার যে ডার্ক রুমটা আছে, যেখানে আমার ফটোগ্রাফির কাজ করি, সে ঘরে এমন কিছু জিনিস আছে যেগুলো আমি গোপন রাখতে চাই। তবে সেগুলির সঙ্গে কোনো কলঙ্কজনক কিছু জড়িয়ে নেই। তা সত্ত্বেও আমি চাই তুমি বা ফেলিক্স অবশ্যই আমার এই অনুরোধ রাখবে। ফেলিক্সের বয়স যখন 21 বছর হবে তখন ও ওই ঘরে ঢুকতে পারে, তার আগে নয়। এখন তোমার কাছ থেকে বিদায় নিই। আমার এই অল্প দিনের অনুপস্থিতিতে যে কোনো ব্যাপারে পরামর্শ নিতে গেলে মিস্টার পার্সিভালের সঙ্গে যোগাযোগ করো। ওর উপর আমার অগাধ আস্থা। তোমাকে আর ফেলিক্সকে এভাবে ছেড়ে যেতে খুব খারাপ লাগছে, কিন্তু বিশ্বাস করো আমি নিরুপায়। ইতি, তোমার স্ট্যানিসলেস। আমার চিঠি পড়া শেষ হলে ফেলিক্স খানিকটা কৈফিয়ত দেওয়ার সুরে বলল, আমাদের এই পারিবারিক ব্যাপার আলোচনা করে হয়তো আপনার অনেকটা সময় নষ্ট করে ফেললাম। ধরে নিন না যে আপনি সব কিছুই একজন লয়ার হিসাবে শুনলেন, আর অনেক বছর ধরে কাউকে এই কথাগুলো আসলে আমি বলতে চাইছিলাম। দেখো, আমাকে বিশ্বাস করে এত কিছু বললে এতেই আমি খুশি। তাছাড়া পুরো ব্যাপারটা বেশ কৌতূহল জাগায়। জানেন, আমার বাবার সত্যের প্রতি একটা অমোঘ আকর্ষণ ছিল। এমনই আকর্ষণ ছিল যে মাঝে মাঝে সেটা প্রায় মানসিক রোগের পর্যায়ে চলে যেত। কখনো তিনি মিথ্যে কথা বলতেন না। সুতরাং তিনি যখন বলেছিলেন যে মায়ের সঙ্গে শিগগিরই আবার দেখা করবেন এবং ডার্ক রুমে কোনো রকম কোনো কলঙ্কজনক ব্যাপার নেই, বাবা নিশ্চয়ই সত্যি কথাই বলেছিলেন। তাহলে ওই ঘরে কি থাকতে পারে? সেটা আমার বা মায়ের কল্পনার বাইরে। আমরা বাবার কথা মতোই দরজায় সিলটা লাগিয়ে দিয়েছিলাম এবং সেই সিল এখনও লাগানো। বাবার অন্তর্ধানের পর মা বছর 5 বেঁচেছিলেন, যদিও ডাক্তাররা ভেবেছিলেন যে মা বেশি দিন বাঁচবেন না। মায়ের হার্টের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বাবা যাওয়ার পর প্রথম কয়েক মাস বাদে মাকে লেখা বাবার 2টো চিঠি এসেছিল। দুটোই প্যারিস থেকে পোস্ট করা, কিন্তু কোনো ঠিকানা নেই। আর 2টো চিঠি ছিল খুবই ছোট, বক্তব্য একই। চিন্তা করো না, খুব শিগগির দেখা হবে। এরপর মায়ের মৃত্যু পর্যন্ত আর কোনো চিঠি আসেনি। তারপরে আমাকে একটা চিঠি লিখেছিলেন। অবশ্য তার বক্তব্য এতটাই ব্যক্তিগত যে আমি সরি, চিঠিটা আপনাকে দেখাতে পারছি না। চিঠিতে মোটামুটি বলেছিলেন যে আমি যেন তাকে খারাপ মানুষ না ভাবি। আমায় অনেক উপদেশ দিয়েছিলেন। এও বলেছিলেন যে মায়ের মৃত্যুর পর ওই ঘরটার দরজা বন্ধ রাখার যৌক্তিকতা অনেকটা কমে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমার 21 বছর বয়স না হওয়া অবধি ওই ঘর না খোলাই ভালো। ঘর খুললে অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির উদ্ভব হতে পারে, বরং অপেক্ষা করলে সময়ের প্রভাবে ওই পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব হবে। কি হ্যাঁ, আর বলেছিলেন যে ওই ঘরের দায়িত্ব আমার ওপর থাকলো। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে চরম দারিদ্র সত্ত্বেও এই বাড়ি আমি কেন বিক্রি করিনি বা ভাড়া দিইনি। আচ্ছা, বন্ধক তো রাখতে পারতে। বাবা বাড়িটা আগেই বন্ধক রেখেছেন। ও বাবা, পুরো পরিস্থিতিটাই তো অদ্ভুত। আমি আর আমার মা এতকাল আসবাবপত্র বিক্রি করে চালিয়েছি। চাকর বাকরদের এক এক করে বিদায় করা হয়েছে। আপাতত আমি এই একটা ঘরেই থাকি। আমাকে দেখাশোনা করারও কেউ নেই। তবে আর মাত্র 2 মাস আমাকে অপেক্ষা করতে হবে। তার মানে আমার 21 বছর বয়স হতে আর মাত্র 2 মাস বাকি। তারপরেই আমার প্রথম কাজ ওই ঘরের দরজাটা খোলা, আর দ্বিতীয় কাজ
এই বাড়িটা বিক্রি করে দেওয়া। আচ্ছা, ফাটকায় লাগানো টাকা যখন উদ্ধার হয়েই গিয়েছিল তখন তোমার বাবা ফিরে এলেন না কেন? বাবা নিশ্চয়ই ততদিনে গত হয়ে গিয়েছিলেন। আচ্ছা, তুমি বললে যে দেশ ছেড়ে যাওয়ার আগে তোমার বাবা আইনত দণ্ডনীয় কোনো অপরাধ করেননি, তাই তো? হ্যাঁ। তাহলে তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাননি কেন? জানি না। নিজের ঠিকানা গোপন করবার কারণ কি হতে পারে বলো তো? তাও বলা কঠিন। মা মারা গেলেন, তার শেষকৃত্য হয়ে গেল, তবুও তোমার বাবা কেন ফিরে এলেন না? জানি না। হ্যাঁ, দেখো, একজন পেশাদার উকিল হিসেবে আমি তোমাকে এইটুকুনি বলতে পারি, তোমার বাবার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পেছনে অবশ্যই কোনো গুরুতর কারণ ছিল। যদিও তার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ ছিল না, তিনি হয়তো জানতেন যে কোনো প্রমাণ পাওয়া গেলে ব্যাপারটা থানা আদালত অবধি গড়াতে পারে। সুতরাং তিনি দেশের বাইরে চলে যাওয়াই সমীচীন বলে মনে করেছেন। এছাড়া তো আর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাচ্ছি না আমি। ফেলিক্স স্বভাবতই একটু ক্ষুণ্ণ হলো। আমায় ঠান্ডা গলায় বলল, দেখুন, আপনি আমার বাবাকে চিনতেন না। যখন আমাদেরকে ছেড়ে তিনি যান তখন আমি খুবই ছোট। কিন্তু বিশ্বাস করুন, বাবাই আমার আদর্শ। বাবার দোষ ছিল একটাই, তিনি একটু স্পর্শকাতর মানুষ ছিলেন আর নিজের স্বার্থ নিয়ে কখনো ভাবেননি। তার মাধ্যমে কারুর আর্থিক ক্ষতির কথা তিনি ভাবতেই পারতেন না। তার আত্মসম্মান বোধ ছিল অত্যন্ত প্রখর। সুতরাং তার অন্তর্ধানের কারণ খুঁজতে গিয়ে তার এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ভুলে গেলে কিন্তু চলবে না। কিছু মনে করো না, আমি তো বাইরের লোক, একটা নিরপেক্ষ মত দিলাম মাত্র। যাক, এবার আমি উঠি, অনেকটা হাঁটতে হবে আমায় এখন। সমস্ত ঘটনাটা এমনই যে এর শেষটুকু জানার কৌতূহল আমার থাকবে। ফেলিক্স বলল, বেশ, আপনার কার্ডটা এখানে রেখেছেন। কার্ড রেখে শুভরাত্রি জানিয়ে রওনা দিলাম আমি। বেশ কিছুকাল আর কোনো খবরই পেলাম না। হঠাৎ একদিন দুপুরে আমার অফিসের বেয়ারা একটা কার্ড দিয়ে গেল। একজন মিস্টার J.H. পার্সিভেল আমার সঙ্গে দেখা করতে চান। একটু পরেই ঘরে ঢুকলেন তিনি। বয়স বছর 50 হবে, ছোটোখাটো চেহারা, চোখ দুটো কিন্তু উজ্জ্বল। উনি বললেন, ফিলিক্স স্ট্যানিফোর্ডের কাছে আমার নাম নিশ্চয়ই শুনে থাকবেন। অবশ্যই, আমার মনে আছে। ফিলিক্স আপনাকে হয়তো ওর বাবার অন্তর্ধান এবং একটা সিল করা ঘরের কথা নিশ্চয়ই বলেছে। হ্যাঁ। তাহলে আপনি নিশ্চয়ই জানেন যে ফিলিক্সের 21 বছর বয়স হলে সেই ঘরটা খোলার অনুমতি দিয়েছিলেন ফিলিক্সের বাবা। জানি। আজই ফিলিক্সের 21 বছর হলো। উৎসাহের সঙ্গে আমি জিজ্ঞাসা করলাম, ঘরটা খুলেছেন? গম্ভীরভাবে মিস্টার পার্সিভেল বললেন, এখনো খুলিনি। আসলে আমার মনে হয় দরজাটা খোলার সময় একজন সাক্ষী হিসেবে উপস্থিত থাকলে ভালো। আপনি কি সাক্ষী হতে রাজি? সানন্দে। দেখুন, দিনের বেলা আপনি আমি দুজনেই ব্যস্ত। রাত 9টায় যদি আমরা ওই বাড়িতে পৌঁছই। নিশ্চয়ই আসব। তাহলে ওই কথাই রইল, আমরা আপনার জন্য অপেক্ষা করব। এই বলে মিস্টার পার্সিভেল বিদায় নিলেন। রাতে পৌঁছালাম ওই বাড়িতে। ফেলিক্সের ছোট ঘরটিতে ওরা দুজনে আমার অপেক্ষায় বসেছিলেন। ফেলিক্সকে স্বাভাবিকভাবেই বেশ নার্ভাস লাগছিল, কিন্তু মিস্টার পার্সিভেলের বিশেষ উত্তেজিত ভাব দেখে অস্বাভাবিক লাগল। ওর মুখ লালচে, হাতগুলো অস্থিরভাবে নড়াচড়া করছে। ফেলিক্স আমাকে দেখে বিশেষ খুশি হয়ে ধন্যবাদ জানালো, আর তারপরেই সে পার্সিভেলকে বলল, আর দেরি করে কি লাভ, চলুন, যা হওয়া তাড়াতাড়ি হয়ে যাক। পার্সিভেল বাতিটা হাতে নিয়ে আগে আগে চললেন, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই প্যাসেজে তিনি দাঁড়িয়ে পড়লেন। ওর হাত এতটাই কাঁপছিল যে বাতির আলোর ছায়া দেওয়ালে ওঠানামা করছিল। একটু ভাঙা গলায় পার্সিভেল বললেন, মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি মন শক্ত করুন। সিল ভেঙে দরজা খোলার পর যাতে কোনো মানসিক আঘাত না পান। আচ্ছা মিস্টার পার্সিভেল, কি থাকতে পারে ওই ঘরে? আপনি কি বলছেন? আমি ভয় পাবো? না মিস্টার স্ট্যানিফোর্ড, কিন্তু আমাদের তৈরি থাকা দরকার। মন শক্ত করা চাই, আপনার যাতে কিছু। পার্সিভেল শুকনো ঠোঁট ভিজিয়ে অতি কষ্টে টুকরো টুকরো কথাগুলি বলছিলেন।
তখন আমিও স্পষ্ট বুঝলাম যে পার্সিভাল জানেন যে ওই ঘরে কি আছে, এবং যা আছে তা ভয়ানক, তা বিভৎস। পার্সিভাল বললেন, মিস্টার স্ট্যানিফোর্ড, এই নিন চাবি, কিন্তু আমার সতর্কবাণীটা মনে রাখবেন। পার্সিভালের হাত থেকে চাবির গোছাটা ফেলিক্স ছিনিয়ে নিয়ে নিল। তারপর বিবর্ণ সিলটির নিচে একটা ছুরি ঢুকিয়ে এক ঝটকায় সিলটা উঠিয়ে ফেলল। বাতিটা পার্সিভালের হাতে কাঁপছে, তাই আমি বাতিটা আমার হাতে নিয়ে চাবির ফুটোর ওপরে আলো ফেললাম, আর ফেলিক্স একটার পর একটা চাবি দিয়ে দরজাটা খোলবার চেষ্টা করতে লাগলো। হঠাৎ একটা চাবি লেগে গেল সেখানে, আর দরজাটা এক ধাক্কায় খুলে গেল। আর তারপরেই ফেলিক্স ঘরের ভেতরে এক পা দিয়েই এক আর্ত চিৎকার করে জ্ঞান হারিয়ে আমাদের পায়ের কাছে পড়ে গেল। আমিও যদি পার্সিভালের সতর্কবাণী না শুনতাম বা ভয়াবহ কিছু সহ্য করবার জন্য তৈরি না থাকতাম, বাতিটা হয়তো আমার হাত থেকেও পড়েই যেত। ঘরটায় কোনো জানালা বা আসবাবপত্র নেই। একটা ফটোগ্রাফিক ল্যাবরেটরির মতন সাজানো। এক পাশে একটা সিঙ্ক ও তাতে একটা কল লাগানো, একটা তাকে কিছু শিশি বোতল রাখা, এবং ঘরের মধ্যে তীব্র অস্বস্তিকর একটা গন্ধ, কিছুটা কেমিক্যালের আর কিছুটা জান্তব। আমাদের সামনে একটা টেবিল এবং একটা চেয়ার রাখা আছে, আর আমাদের দিকে পিছন ফিরে ওই চেয়ারে বসে কেউ যেন কিছু লিখছে। মানুষটির দেহরেখা ও ভঙ্গি একদম জীবন্ত মানুষের মতন, কিন্তু তার ওপরে আলো পড়তেই আতঙ্কে আমার মাথার চুল খাড়া হয়ে গেল। লোকটির ঘাড় আমার কবজির মতন সরু, ঘাড়ের চামড়া কোঁচকানো কালো, আর শরীরের ওপরে ধুলোর পুরু প্রলেপ, ঘন হলদেটে ধুলো। চুল, কাঁধ, হলদে কুঁচকে যাওয়া হাত, সবেতেই ধুলোর প্রলেপ। মাথাটি ঝুঁকে আছে বুকের উপরে, আর তার কলমটি একটা বিবর্ণ কাগজের উপরে পড়ে আছে। হায় মিস্টার স্ট্যানিফোর্ড, আমার মালিক। পার্সিভাল এই বলে কেঁদে উঠলেন, এবং তার চোখ দিয়ে জল পড়তে লাগল। আমি অবাক বিস্ময়ে বললাম, ইনি মিস্টার স্ট্যানিসলাস স্ট্যানিফোর্ড? এখানে উনি 7 বছর ধরে বসে আছেন। 7টি বছর। কেন এমন করলেন উনি? কতবার অনুরোধ করেছি, পায়ে ধরেছি, তাও তিনি একটাও কথা শোনেননি। দেখুন, টেবিলে একটা চাবি পড়ে আছে। ভেতর থেকে দরজায় চাবি লাগিয়ে দিয়েছিলেন উনি। কেন করলেন এরকম? ওই যে দেখুন, কি একটা যেন লেখা রয়েছে, ওটা আমাদের একবার পড়তে হবে। হ্যাঁ, ওই কাগজটা নিয়ে নিন, আর ভগবানের দোহাই এই ঘর থেকে প্লিজ বেরিয়ে আসুন। এই ঘরের হাওয়া বিষাক্ত। আসুন আসুন স্ট্যানিফোর্ড, বেরিয়ে আসুন। আতঙ্ক বেউহল ফেলিক্স স্ট্যানিফোর্ডের 2 হাত দুজনে ধরে ওকে কিছুটা টানতে টানতে কিছুটা বয়ে নিয়ে আমরা ওর ঘরের বাইরে চলে এলাম। জ্ঞান ফিরে এলে ফেলিক্স বলল, উনি আমার বাবা, মৃত অবস্থায় চেয়ারে বসে। পার্সিভাল, আপনি নিশ্চয়ই সবকিছু জানতেন, হ্যাঁ? তাই আপনি ওই ঘরে ঢোকার আগে আমাকে সতর্ক করেছিলেন, হ্যাঁ? হ্যাঁ মিস্টার স্ট্যানিফোর্ড, আমি জানতাম, কিন্তু বিশ্বাস করুন, আমি ভালো ভেবেই সবকিছু করেছি। কিন্তু আমার অবস্থাটা একটু বিবেচনা করে দেখুন তো। 7 বছর ধরে আমি জানি আপনার বাবা ওই ঘরে মরে পড়ে আছেন। আপনি সবকিছু জেনেও আমাদের কিছু বলেননি। আমার উপর রাগ করবেন না মিস্টার স্ট্যানিফোর্ড। আবারও বলছি, এই ঘটনায় আমার ভূমিকাই সবচেয়ে কঠিন ছিল। আমার মাথাটা ঘুরছে, কিছুই বুঝতে পারছি না। এই বলে ফেলিক্স
টলতে টলতে গিয়ে বোতল থেকে খানিকটা ব্র্যান্ডি খেলো। বলল, আমার মাকে ও আমাকে লেখা বাবার চিঠিগুলো কি তাহলে সব জাল? না, চিঠিগুলো আপনার বাবাই লিখেছিলেন এবং আপনাদের ঠিকানাও ওরই হাতে লেখা। আমাকে ওগুলো দিয়েছিলেন ডাকবাক্সে ফেলার জন্য। আপনার বাবা আমার মালিক ছিলেন এবং কর্মচারী হিসেবে তার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। ততক্ষণে ব্র্যান্ডির প্রভাবে ফেলিক্স একটু সুস্থ হয়েছে। ও বলল, বেশ, এবার বলুন, হয়তো এখন সহ্য করতে পারবো। মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি তো জানেন একটা সময় আপনার বাবা বিশেষ বিপদে পড়েন। উনি ভেবেছিলেন অনেকেরই কষ্টার্জিত সঞ্চয় ওর গাফিলতির জন্যে ডুবতে বসেছে। তখন উনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নেন। মিস্টার স্ট্যানিফোর্ড, আপনি ভাবতেও পারবেন না আমি আপনার বাবাকে আটকানোর কত চেষ্টা করেছি। আমি অনুরোধ করেছি, উপরোধ করেছি, জবরদস্তি করেছি, কিন্তু তিনি মনস্থির করে ফেলেছিলেন। আমাকে শুধু বলেছিলেন যে ওর মৃত্যুটা সহজ হবে না বেদনাদায়ক হবে সেটা নির্ভর করছে আমার উপর। আমি বুঝতে পেরেছিলাম ওর কথার নড়চড় হবে না। শেষ পর্যন্ত আমাকে মেনে নিতেই হয় ওর অনুরোধ, আর ওর কথা মতো আমি সবকিছু করতে রাজি হয়েছি। ওর চিন্তার কারণ ছিল একটাই, লন্ডনের ডাক্তার ওকে বলে দিয়েছিলেন যে ওর স্ত্রী হৃদয়যন্ত্র খুবই দুর্বল এবং সামান্য একটা মানসিক আঘাতেই তা বন্ধ হতে পারে। স্বামী হিসেবে উনি এমন কিছু করতে চাননি যাতে ওর স্ত্রীর মৃত্যু হয়। এদিকে নিজের জীবনও তার কাছে দুর্বিষহ হয়ে উঠেছিল। কি করে স্ত্রীর কোন রকম ক্ষতি না করে নিজের জীবন শেষ করা যায়, এই ছিল তার লক্ষ্য। আপনি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন উনি কি রাস্তা নিয়েছিলেন। আপনার মা যে চিঠি পান সেটা আপনার বাবারই লেখা। চিঠিতে যা লেখা ছিল তা সবই সত্য। উনি লিখেছিলেন যে আপনার মায়ের সঙ্গে শিগগিরই ওর দেখা হবে। তার মানে উনি কয়েক মাসের মধ্যেই আপনার মায়ের মৃত্যুর সম্ভাবনার ইঙ্গিত করেছিলেন। আপনার মায়ের আসন্ন মৃত্যু সম্বন্ধে উনি এত নিশ্চিত ছিলেন যে আপনার মাকে দুটো মাত্র চিঠি লিখে যান, কিছুদিনের ব্যবধান রেখে পাঠানোর জন্য বলেন। কিন্তু আপনার মা 5 বছর বেঁচে ছিলেন, আর তাকে পাঠানোর জন্য আর কোনো চিঠি ছিল না। আপনার বাবা আরেকটা চিঠি লিখে গেছিলেন, যেটা আপনার মায়ের মৃত্যুর পর আপনাকে পাঠাতে বলেছিলেন। এই 3টে চিঠি আমি প্যারিসে গিয়ে ডাকবাক্সে ফেলি, যাতে সকলেই নিঃসন্দেহ হয়ে যায় যে আপনার বাবা বিদেশে আছেন। উনি আমাকে বলে গেছিলেন কাউকে কিছু না জানাতে, তাই আমি চুপ করে থেকেছি এতগুলো বছর। আমি তার বিশ্বস্ত কর্মচারী ছিলাম। উনি ভেবেছিলেন 7 বছর পরে ওর মৃত্যুর খবর পেলে ওর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শোকটা অনেকটাই সহজে সামলে নেবে। উনি সর্বদা আর সবাই এর সুযোগ সুবিধে বুঝেই কাজ করতেন। আমরা চুপচাপ এতক্ষণ ধরে পার্সিভেলের কথা শুনছিলাম। নৈশব্দ ভেঙে প্রথম কথা বলল ফেলিক্স নিজেই। আপনার কোনো দোষ নেই মিস্টার পার্সিভেল। আপনি আমার মাকে মানসিক আঘাত থেকে রক্ষা করেছেন এবং তাই উনি আর কটা বছর বেঁচে ছিলেন। আচ্ছা, ওই কাগজটা কি? আপনার বাবার মৃত্যুর সময় এইটাই লিখেছিলেন। পড়ে শোনাবো? পড়ুন। বিষটা খেয়েছি এবং বুঝতে পারছি তা আমার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। অনুভূতিটা অদ্ভুত, কিন্তু কোনো যন্ত্রণা নেই। আমার ইচ্ছে অনুযায়ী যদি সবকিছু করা হয় তাহলে লেখা যখন কেউ পড়বে ততদিনে আমার মৃত্যুর পর কয়েক বছর কেটে যাবে। আমার কাছে যারা লগনের জন্য টাকা দিয়েছিল তারা এতদিনে নিশ্চয়ই আমার প্রতি
তাদের বিরূপতা ভুলে গিয়ে থাকবে। আর আর ফেলিক্স, তুমিও এই পারিবারিক কলঙ্কের জন্য আমায় ক্ষমা করো। ঈশ্বর আমার এই ক্লান্ত আত্মাকে এবার বিশ্রাম দিন। আমরা তিনজনেই একসঙ্গে বলে উঠলাম, তাই হোক। এতক্ষণ আপনারা শুনছিলেন স্যার আর্থার কনন ডয়েলের লেখা বন্ধ ঘরের রহস্য। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী। মিস্টার স্ট্যানিসলিসের চরিত্রে ইন্দাস বড়াল, মিস্টার পার্সিভালের চরিত্রে সমী শুভ্র গাঙ্গুলি, গল্পের সূত্রধার এবং ফিলিক্সের চরিত্রে আমি সৌম্য। ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে তনুশ্রী সাহা ও সৌম্য মুখার্জি। আগামী সপ্তাহে একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম ন্যাড়া ছাদের গপ্প।